আজকে আমরা ডিএসসি এর ফার্স্ট যে পোর্শনটা আছে আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি আর পলিহার্বাল থেরাপি, এই নিয়ে যেটা আছে সেটা একটু আলোচনা করব। পরীক্ষা এসে গেছে। তো ফার্স্ট আছে আয়ুর্বেদা। আয়ুর্বেদা জিনিসটা কি অ্যাকচুয়ালি? মোর দ্যান 5000 ইয়ার্স এগো একটা ডেভেলপ হওয়া জিনিস। কবে থেকে শুরু কেউ জানে না, মুখে মুখে চলতো। এটা একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল নলেজ। এখনো পর্যন্ত বিভিন্নভাবে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমামই ইনঅ্যাক্সেসিবল হয়ে গেছে, আর অ্যাক্সেস পাওয়া যায় না। যা পাওয়া গেছে তো এগুলোকে সব কিছুর হিলিংয়ের মাদার হিসেবে ধরা হয়। যত রকমের ন্যাচারাল চিকিৎসা বেরিয়েছে বা হচ্ছে, সব কিছুর মাদার হিসেবেই আয়ুর্বেদাকে ধরা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এখান থেকে এরই ডেরিভেটিভ সব, এখান থেকেই সবই তৈরি হয়েছে। পঞ্চভূত, বিভিন্ন শ্লোক, আগের দিনে যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন, আদবে মুনি ঋষি তো ঠিক আছে, এবং বড় বড় সায়েন্টিস্ট হিসেবেই ধরা উচিত আর কি। এবং ওনাদের থেকে ওনাদের শিষ্যদের, মানে ওনার ডিসিপ্লিন যারা থাকছে তাদের মারফত পরপর পরপর উপযুক্ত পাত্রে এই বিদ্যাগুলো ওনারা দিয়ে যেতেন। যে বিদ্যা যেখানে উপযুক্ত পাত্র পায়নি, গুরু থেকে শিষ্যতে আর ট্রান্সফর্ম হয়নি, সেটা সেখানেই শেষ হয়ে গেছে। শুধু কিছু কিছু লিটারেচার পাওয়া যায়, যেরকম একটা ডিজিজ তাকে উদ্ধার হয়েছে, ঠিক কিভাবে উদ্ধার হয়েছে সে আর হিসেব পাওয়া যায় না। যাই হোক, তো আয়ুর্বেদা, বেদা মানে তো বিশেষ জ্ঞান রিলেটেড, মানে ইকুইভ্যালেন্ট টু সায়েন্স। আয়ুর মানে হচ্ছে দীর্ঘ জীবন, দীর্ঘ জীবনের জন্য যে সায়েন্স, তাকেই বলা হচ্ছে আয়ুর্বেদা। যেরকম কেমিস্ট্রির মানে কি? কেমিস্ট্রির মানে আমরা সাধারণত রসায়ন। অ্যাকচুয়ালি রসায়ন মানে হচ্ছে কিন্তু দীর্ঘ জীবন লাভের উপায়ে, যে সমস্ত দীর্ঘ জীবন লাভের উপায় আর কি রসায়নের মানে। অ্যাকচুয়াল রসায়ন হিসেবে যেটাকে আমরা কনসিডার করতাম। যাই হোক, এখন তো কেমিস্ট্রি মানে তো অন্যরকম কথা, সেটা নয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বইটা থেকে আমি এটা রসায়নের বাংলা মানেটা, এবং উনি জীবনের সেরা 12 বছর ভারতীয় প্রাচীন চিকিৎসাবিদ্যা এবং বিভিন্ন রাসায়নিক অ্যালকেমিস্টদের যে সমস্ত কাজপত্র ছিলেন সেগুলো উনি অ্যাকুমুলেট করেছিলেন যতটা সম্ভব। তিব্বতের রাজবাড়ি, কাশ্মীরের রাজবাড়ি, বিভিন্ন জায়গা থেকে বই পুঁথি উদ্ধার করে সেগুলোকে অ্যাকুমুলেট করেছিলেন। কিছুটা তো করে গেছেন বটেই, অসাধারণ কাজ। একটু কিছু ওর উপরে কাজ করতে পারলেই আমাদের অনেক কিছু ডেভেলপ হতে পারে। যাই হোক, তো কথাটা হচ্ছে কি না, কি কনসিডার হতো তখন? অ্যাকচুয়ালি এখনকার দিনে চিকিৎসার সাথে একটু ট্যালি করলে একটা হিসেব পাওয়া যায়। একটা ডিজিজ, তার এগেনস্টে একটা ওষুধ, এটা বর্তমান দিনে। কিন্তু কোশ্চেন হচ্ছে, একটা লোকের যেরকম ইউনিক ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা লোকের যেরকম একটা একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে আলাদা আলাদা, সেরকম এক একটা লোকও আলাদা আলাদা তাদের ক্ষমতা। এখানে হচ্ছে ফ্যাক্ট আর কি। মেন্টাল কন্ডিশনকে বর্তমান দিনের চিকিৎসাতে, মানে এলোপ্যাথি চিকিৎসাতে মেন্টাল মানে কোনো কনসিডারই করা হয় না। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, একটা অন্য কোনো ডিজিজ হয়েছে, তার এগেনস্টে একটা অ্যান্টিবায়োটিক, একটা অন্য কিছু বা একটা স্টেরয়েড চার্জ করে দাও, ব্যাস ঠিক আছে। তার একটা ডোজ ডিপেন্ডেন্সি এটা হিসাব করা আছে অ্যাজ ইউজুয়াল যে কোনো রোগীর জন্য। তাই মানে এটা একটা জাস্ট একটা ডাটা চার্টের মতো। একটা যদি একটা কম্পিউটারও, বর্তমান দিনে তো কম্পিউটার চিকিৎসা চলেও আসছে আস্তে আস্তে, যে ডাক্তারের প্রয়োজনীয়তা নেই, এক্সপিরিয়েন্সের কোনো বালাই নেই, চলে আসছে, এবং তাদের রোগও সারছে, কিছু সারছে না, এরর থাকছে, তাতে কি যায় আসে। 100% অ্যাকুরেসির তো কোনো গল্প নেই। তো আয়ুর্বেদে তো যে 100% অ্যাকুরেসি ছিল সেটা জোর করে বলা যায় না। যাই হোক, যাই হোক, একটা ইন্ডিভিজুয়ালের বডির ব্যালেন্স, মাইন্ড কোন অঞ্চলে জন্মায়, তার বডির ধারণ ক্ষমতা, বহন ক্ষমতা, এগুলো সবকে কনসিডার করা হতো বা করা হয় আয়ুর্বেদের ক্ষেত্রে। তো এটা কোনো এটা বিশেষভাবে যাঞ্চ করার পরে তার চিকিৎসা সিস্টেম খুব কঠিন। যাই হোক, তো সেই অনুযায়ী তার প্ল্যান্ট সিলেক্টিভ, মানে সিলেক্টিভ প্ল্যান্টে তাকে চিকিৎসা করা হয়।
আয়ুর্বেদার মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথকে কনসিডার করা। শুধু ফিজিক্যাল হেলথ নয়, তার মেন্টাল হেলথকে, কন্ডিশনটাকে, সিচুয়েশনটাকে কনসিডার করে তার ওষুধ সঙ্গে ডায়েট কন্ট্রোল। কন্ট্রোল মানে ঠিক এরকম নয়, মানে বলতে চাইছি যে ডায়েটের হিসেব করা, কি খাবে সেটাও এক ধরনের কাইন্ড অফ মেডিসিন, কীরকমভাবে লাইফস্টাইল থাকবে সেটাও এক ধরনের মেডিসিন, তার ইমোশনাল স্টেট কেমন থাকবে, কোন ওয়েদারে তাকে রাখা হবে, ফ্যামিলি রিলেশনশিপ কেমন থাকবে, এভরিথিং এর মধ্যে কনসিডার করা হবে। তবে গিয়ে ডিজিজটাকে নির্মূল করার একটা ফর্মুলেশন থাকবে। এই জিনিসগুলো হচ্ছে অর্ডার, আয়ুর্বেদার অর্ডার। বডি যদি ডিসব্যালেন্স হয়, ডিসঅর্ডার হয়, এন্ডোক্রিনাল প্রবলেম, একটা ছোট প্রবলেম, মাথা ধরা কি জ্বর, তার জন্য আলাদা আলাদা ওষুধ আছে বর্তমান দিনে। এবং কোশ্চেন হচ্ছে যে এর উৎস কোথায়, কিভাবে প্রবলেমটা তৈরি হচ্ছে, তারপরে রুগীর কি কি সিচুয়েশন আসছে। তো এগুলো শুধুই যে ওষুধ সবসময়ের জন্য প্রয়োজনীয়তা নয়, সেরকম নয় কিন্তু। তো আয়ুর্বেদের ক্ষেত্রে এই সমস্ত জিনিসকে কনসিডার করে রুগীকে সুস্থ করার প্রচেষ্টা থাকে। যাই হোক, অ্যাকচুয়ালি পঞ্চভূতে আয়ুর্বেদে মানা হয় যে পঞ্চভূতে সারা সব কিছু তৈরি। পঞ্চভূত কি? এই 5 এলিমেন্টস, সেটা হচ্ছে আকাশ মানে বায়ু, অগ্নি, পৃথিবী, জল, আকাশ, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, বায়ু, অগ্নি, পৃথিবী, জল। হ্যাঁ, 5টা হয়ে গেছে, জল। এটা হচ্ছে 5 এলিমেন্টস। তাহলে এরই কন্ট্রোলের উপরে একটা লোক, প্রতিটা সেলের একটা পার্টিকুলার চার্জ থাকে। একটা প্রোটোপ্লাস্ট ফিউশনের ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি যে ফিউসাজান ইউজ করা হয়, কুলার ইউজ করা হয়। প্রত্যেকটা সেল একটা নির্দিষ্ট চার্জ বহন করে চলছে, সেরকম প্রতিটি লোক একটা ভোল্ট বহন করে চলে। তো সেই লোকের শারীরিক ডিসব্যালেন্স, যেরকম তার হার্টবিট, নার্ভ, এগুলো যেরকম মাপার সিস্টেম আছে, সেরকমই এটাও একটা মাইক্রো মিলিভোল্টের একটা ডিসব্যালেন্স আছে। যদি এটা দিয়েও কন্ট্রোল করা যায়, তাহলেও কিন্তু তার অরিজিনাল রোগ সারতে পারে, লিটারেচার বলে। তো এগুলো হচ্ছে কনসিডারের জায়গা। খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল ভীষণভাবে এই 5 এলিমেন্টকে কন্ট্রোল করে। তো তার মধ্যে কোনটার প্রকোপ বেশি হবে, কোনটার প্রকোপ কম হবে, কোনটা ব্যালেন্স থাকবে, এইটার উপরে ডিপেন্ড করে ডিজিজ তৈরি হয়। এইভাবে কিন্তু আয়ুর্বেদাতে মানা হয়। খুব সহজ কথা, বর্তমান দিনেও আমরা যদি হিসেব দিই, একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কারোর, আমরা এটা মানতে চাইছি না যে ব্যাকটেরিয়াটার ইনফেকশন হয়েছে তাই ডিজিজটা এসছে, সহজ কথা, মেনে নিলাম। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে তো একটা জিনিস পরিষ্কার, যে ব্যাকটেরিয়াটা মার্কেটে সবসময়ের জন্য উপস্থিত। ব্যাকটেরিয়াটা কালচার মিডিয়া রেখে দিলে যে কোনো জায়গাতেই সেটা ব্যাকটেরিয়াটার উপস্থিতি প্রমাণ দিচ্ছে। অথচ ডিজিজটা 10 জনের 1 জনকে হচ্ছে। তার মানে ব্যাকটেরিয়াটা যে বাকি 9 জন তারা ইমিউন কিভাবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। তাহলে অন্য লোকেদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারছে না, একটা এস্টাবলিশমেন্ট হচ্ছে না ব্যাকটেরিয়ার হোস্টের উপরে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা অমিট করে যাই এবং সায়েন্সের এই স্বাভাবিক জায়গা থেকে বলতে থাকি যে তো এসব করে খাদ্য টাদ্য কন্ট্রোল করে, লাইফস্টাইল কন্ট্রোল করে কি হবে, ব্যাকটেরিয়া ইনফেকশন করবে তো ডিজিজ হবে, তার ডিজিজ হলে ওষুধ দিতে হবে। সহজ কথা, ব্যাকটেরিয়া ইনফেকশন যদি না করে, ব্যাকটেরিয়া ইনফেকশন করার ক্ষমতা যদি হারায়, তাহলে শরীরকে সেইভাবে তৈরি করতে পারলে ব্যাকটেরিয়ার সেই ক্ষমতাটাই নেই। বা আফটার ইনফেকশন শরীরকে একটু মডিফাই করতে পারলে সেই ব্যাকটেরিয়া অটোমেটিক্যালি, কোন ব্যাকটেরিয়া কি সেটা কোনো ইম্পর্টেন্সই রাখে না, মাইনেই রাখে না, শরীর সেটাকে রিকভারি করার ক্ষমতা রাখে। আয়ুর্বেদের ফরম্যাট বা অন্যান্য ন্যাচারাল চিকিৎসাগুলোর ফরম্যাটই তাই। একটা গালভারি ব্যাকটেরিয়াকে নিয়ে চিন্তা করার কিছু নেই, পার্টিকুলার রুগীটাকে নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। সিমটম এবং রুগী একই, বিভিন্ন রকম এজেন্টের জন্য একই সিমটম ক্রিয়েট করতে পারে, শুধু সিমটমের কিওর হয়। সিমটমের কিওর হলে ডিজিজ আপনি আপ সলভ হয়ে যায়। ইন্টারেস্টিং। যাই হোক, ইথার
is non-resistance. It is located in the body cavity like mouth, thorax, abdomen, lung cavity and digestive tract. বায়ু সম্বন্ধে বলা হচ্ছে is related to movements, vibration and oscillations. They manifested movement of the muscle, heartbeat, expansion of lung, digestive system, nervous system. তাহলে এয়ার মানে বায়ু হিসেবে যেটা কনসিডার করা হয় সেটা আমাদের বায়ুর আধিক্য, গাঁটের ব্যথা, প্লুরাতে জল জমা, হার্ট দুর্বল হয়ে পড়া, এসবকে একটা অদ্ভুতভাবে আয়ুর্বেদিক ডেফিনিশনে বায়ুর আধিক্য হিসেবে ধরা হচ্ছে। সেরকমই আকাশ, বায়ু, অগ্নি, অগ্নি রিলেটেড টু ম্যাক্সিমাম যেটা হচ্ছে কোনো রকম ইনফেকশন শরীরের মধ্যে ঢোকা বা হওয়া, কোনো একটা জায়গায় শরীরের ডিফেন্স সিস্টেমের মধ্যে যুদ্ধ ঘটা। এক, ডাইজেস্টিভ সিস্টেমে গন্ডগোল মানে এন্ডোক্রাইনোলজি ডিস্টার্ব, জ্বর আসা এবং বিশেষভাবে মাথা বা অন্য কোনো জায়গাতে গরম হওয়া, কোনো মাসল পেইন ঘটা, কোনো জায়গাতে এটা হচ্ছে অগ্নি আধিক্য। এমনি খিদা বা ডাইজেস্টিভ সিস্টেমের সাথে মানে এই ক্ষুধামান্দ, অগ্নিমান্দ এই কথাটা হয় না, তো এখানে অগ্নি হচ্ছে রিলেটেড টু এরকম। আর ওয়াটার, ওয়াটার মানে আমাদের তো পুরোটাই ম্যাট্রিক্স যা আছে সেটা তো জলই, ব্লাড থেকে শুরু করে হরমোন, এনজাইম, সিরাম, এভরিথিং, এটা হচ্ছে এইরকম রিলেশন করা আছে। আর মাটি, আর্থ, এটা হচ্ছে স্কিন মানে নখ, চুল, চামড়া, হাড়, এগুলোর সাথে রিলেটেড, মানে যেটা আমাদের বডির এটা চার্জ পার্টিকেলের সাথে রিলেশন তৈরি করার জন্য এটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা যেতে পারে। যাই হোক, এগুলো পরীক্ষাতে সেভাবে আসবে কি আসবে না এখন বোঝাতে যাচ্ছে না ঠিক, তবু একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করছি। এর মধ্যে পঞ্চভূতের কনসেপ্ট থাকবে। এরপরে আয়ুর্বেদের আর একটা, এরপরে আয়ুর্বেদের একটা স্পেশাল জিনিস হচ্ছে ত্রিদশা, একটা বেসিক ফোর্স একে বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ত্রিদশাই হচ্ছে লাইফের ভিত্তি। যদি বায়ু কুপিত হয়, পিত্ত কুপিত হয়, কফ কুপিত হয়, বিভিন্ন রকম ডিজিজ অ্যাপিয়ার করে। কুপিত হওয়া মানে আই মিন ডিসব্যালেন্স হওয়া। স্বাভাবিকভাবে এগুলো রিলেশনের সময় যেটা বললাম, এই 5 এলিমেন্টের যে ভিত্তি, সেখানে বায়ু কুপিত হচ্ছে মানেই গ্যাস্ট্রোএন্টেরোলজির কোনো প্রবলেম হচ্ছে, অথবা কোনো এন্ডোক্রাইনোলজির কোনো প্রবলেম হচ্ছে, অথবা কোনো মেজর অর্গ্যানের মুভমেন্ট বা তাদের ফাংশনের কিছু প্রবলেম হচ্ছে। মানে এটা একটা বড় সড়ো একটা কি একটা ক্রনিক কনসেপ্টে আসছে। বা কফ, পিত্ত, বায়ু, এই ত্রিদশা কন্ট্রোল করার জন্য ত্রিফলা এটা আমাদের সবসময়ের জন্য অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। ত্রিফলা এটা ত্রিদশাকে একটা বাফার জোনে রাখে সবসময়ের জন্য। কোনোটা একটু বাড়লো, কোনোটা একটু কমলো, তাকে রোগ হোক বা না হোক রেগুলার কনজামশন করা যায় ত্রিফলা, তাতে শরীরকে সুস্থ রাখে লোক। মানে অ্যাকচুয়ালি এই বিদ্যাগুলো সবাই কম বেশি জানে, কিন্তু কেউই খুব একটা ইউজ করে না বা প্রয়োজন বোধ করে না আর কি। যাই হোক, তো পিত্ত কি একটুখানি ছোট্ট আলোচনা। পিত্ত রিলেটেড টু ফ্যাট বিশোষণ, ইনডাইজেশন। অ্যাকচুয়ালি ফ্যাট মানে শুধু যে ঘি খাওয়ার কনসেপ্ট এরকম নয়, কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে কোনো খাবার যে খাচ্ছি তার একটা তো শর্করা যেরকম থাকছে, প্রোটিন যেরকম থাকছে, ফ্যাট সেরকম থাকছে, অল্প হোক বেশি হোক থাকছে। এখন কোশ্চেন হচ্ছে এর বিশোষণের জন্য পিত্তর জরুরি আছে। তেমনি এই পিত্ত ডার্মাটোলজির উপরে বিরাট বড় কাজ করে। পিত্ত প্রবলেম হলে বাতের একটা প্রবলেম থাকে, লিভারের একটা প্রবলেম থাকে। লিভার, স্কিন, বাত, তাহলে ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, এনভায়রনমেন্টাল
এছাড়াও বিভিন্ন রকমভাবে টক্সিন কোনো খাদ্যের মাধ্যমে যদি আসে, কোনো বিষাক্ত পদার্থ, কোনো পোকামাকড়ের কামড়, এইসবের কারণে লোকের অসুখ হতে পারে। মেন্টাল প্রবলেমের জন্য পেটের গন্ডগোল হলো, স্পিরিচুয়াল কোনো প্রবলেমের জন্য খাদ্য হজম হচ্ছে না, এগুলোর কোনো ওষুধও নেই। হজমের ওষুধ দিয়েও ওগুলো ঠিক, মানে বর্তমান দিনের যে ওষুধ এগুলো নেই। অ্যাকচুয়ালি তার স্পিরিচুয়াল কনসেপ্ট, সাংসারিক অশান্তি, 1000-100টা অসুখ তার মধ্যে বাসা বেঁধে আছে, যতই চিকিৎসা হোক না কেন হচ্ছে না। এটা প্রচুর প্রবলেম আছে এখন লোকজনের আছে। অ্যাকচুয়ালি মূলটা ওই সাংসারিক অশান্তিটা যদি মিটে যায়, দেখা যাচ্ছে তার কিংবা বাইরে বেড়াতে গেল বা কোথাও হাওয়া চেঞ্জের জন্য, আগের দিনে এটা হতো, আবহাওয়া চেঞ্জের জন্য পাঠানো হচ্ছে, কেউ দেওঘরে যাচ্ছে, কেউ দার্জিলিং যাচ্ছে, বিভিন্ন জায়গাতে কিছুদিনের জন্য থেকে এলো, অমনি তার অনেক অসুখ বিসুখ সেরে গেল। তো এটা এটা কি হলো, ওখানে গিয়ে কি আলাদা অ্যান্টিবায়োটিক পেলো না কি ওষুধ পেলো? কিছুই না। একটা মেন্টাল রিলিফ, একটা স্পিরিচুয়াল একটা প্রশান্তি হাজির হলো, অমনি তার শরীরের মধ্যে এই ত্রিদশাজনিত যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছিল, এক্সেস অর ডেফিসিয়েন্সি, কফ পিত্ত বায়ুর, সেগুলো রিলিফ পেল। ওয়েদার এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো সবই রিলেটেড। শুধু বডি চিকিৎসা করে, আয়ুর্বেদে শুধু বডি চিকিৎসার কোনো নিদান নেই। খাদ্য গ্রহণ, উপযুক্ত খাদ্য গ্রহণ, উপযুক্ত নিয়ম মেনে একটা ছন্দের মধ্যে থাকা, মেন্টাল স্পিরিচুয়াল হেলথকে ঠিক রাখা এবং প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এনভায়রনমেন্টাল কন্ডিশনের একটা ছোট উদাহরণ, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, বাড়ি থেকে বেরোনোর পরে গোড়ালি পর্যন্ত ডোবা কাদা, গরু বাছুর তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, চাষবাসের কাজ করা, পাশাপাশি অনেক কটা বড় বড় পুকুর থাকা, এই রকম সিচুয়েশানে যদি কারোর বাড়ি ফাড়িগুলো থাকে, খোঁজ নিয়ে দেখা যাবে জেনারেশন আফটার জেনারেশন সেইখানে বাতের বাসা বেঁধে আছে। খুব ঘর ঘরে কাশি, ঘ্যাং ঘ্যাং করে কাশি বয়স বাড়লেই, আর কম বয়সীদের মধ্যেও হার্টের ডিজিজ আর রিউমেটিজম, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এগুলো বাসা বেঁধে আছে। সেম জিনিস পাথর লাগানো বাড়ি, মানে আই মিন গোটা বাড়ি পাথর দিয়ে মোড়া, পা দিলেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে ছ্যাঁকছ্যাঁকে একটা এনভায়রনমেন্ট। টাকা আছে, ঘরে মোজাইক করা পাথর বসিয়েছি, কায়দাটা থাকবে লোকের। তার থেকে মাটির ঘরে যে থাকে বা যার বাড়ি ঝাড় দেয় না, ধুলোতে ভর্তি আছে, সে অনেক ভালো থাকবে। যে সবসময় জল দিয়ে বা অন্য কিছু ফ্লোর ক্লিনার দিয়ে চকচকে পাথরের বাড়ি মোছা হচ্ছে, সবসময়ের জন্য থাকছে, সেই ঘরে অল টাইম জুতো পরে থাকতে হবে। কি হয় সিচুয়েশনটা, স্যাঁতস্যাঁতে পরিবেশে, গ্রামের ওই জায়গায় চারিদিকে বড় বড় পুকুরের হাওয়া, কন্টিনিউয়াস প্রসেসে একটা ঠান্ডা পরিবেশের জন্য যে গাঁটের ভিতরে যে গপ পিত্ত বায়ুর, মানে ত্রিদশার যে ডিসব্যালেন্সের জন্য যে রিউমেটিজম আর্থ্রাইটিসের যে একটা মানে সবসময়ের জন্য একটা 90% কেস হিস্ট্রি থাকছে, সেম জিনিস থাকছে শহরে বসে পাথর লাগানো, গোটা বাড়ি পাথর লাগানো, তাদেরও সেম হিস্ট্রি থাকছে। যেই মুহূর্তে খাদ্য গ্রহণ করছে, শরীরে একটা টেম্পারেচার বাড়ছে, তাকে হজম করার জন্য তো শরীরে টেম্পারেচার লাগে, তা না হলে তো এনজাইম পারফেক্টলি কাজ করবে না। টেম্পারেচারটা হলো, খাবার টেবিল থেকে নেমে হেঁটে বাড়ি মানে শোয়ার জায়গা পর্যন্ত গেল, অমনি পায়ের নিচে একটা ছ্যাঁতছ্যাঁতে টেম্পারেচার রিলিজ করার জায়গা হতে থাকলো। তার মানে শরীর একটা এক্সেস টেম্পারেচার সবসময় তাকে বেশি পরিশ্রম করে তৈরি করতে হচ্ছে। শরীর তো আর পার্টিকুলার একটা জায়গা দিয়ে একটা ওয়েতে যাবে না, এবারে সব জায়গাতেই তৈরি করবে, ইনফ্ল্যামেশন ঘটবে, রস জমবে হাঁটুতে, প্রবলেম হবে, বিশেষ করে গাঁটগুলো ম্যাল ফাংশনিং করবে। এই খুব সহজ কথা। তার মানে ডিজিজ কীরকম রিলেটেড হয়। যাই হোক, গেল। রুগী আয়ুর্বেদের ক্ষেত্রে, আয়ুর্বেদ হোক আর হোমিওপ্যাথি খানিকটা আয়ুর্বেদের সাথে রিলেটেড, এক্ষেত্রে কি হয়, একটা রোগ কখনোই শরীরের অন্যান্য কন্ডিশন থেকে সম্পূর্ণ আলাদা হিসাবে অ্যাপেয়ার করে এটা ধরা হয় না। তার মানে রোগ সবসময়ের জন্য অনেক রোগের সম্পর্কিত হিসাবে ডায়াগনোসড হয়। আয়ুর্বেদের ক্ষেত্রে এই ডায়াগনোসিসের জন্যই আয়ুর্বেদ পারে রোগকে সম্পূর্ণ নির্মূল করতে। পেচ্ছাপের কালার চেঞ্জের সাথে
চামড়ার ঘা, চামড়ার ঘায়ের সাথে জিভের উপরে সাদা দাগ, তারপরে মলের কালার, এসব একসঙ্গে বাঁধা আছে। এলোপ্যাথিতেও হিসাব হয়, যদি টাইফয়েড হয় কারোর তাহলে এগুলো সবই পরপর পরপর থাকবে, তো সেটা টাইফয়েডের লক্ষণ হিসেবে ধরা হবে এবং তার জন্য কোন এজেন্টটা দায়ী এবং তার এগেনস্টে ট্যাক্সিমো বা সামথিং কোনো ওষুধকে ইউজ করা হবে এবং সেটা সারানো হবে। তো এটা সেই 5,000 বছর আগে, এটা তো এখনকার দিনের সিমটমগুলোকে সব অ্যাকুমুলেট করে বলা। 5,000 বছরেরও আগে থেকে এই ধরনের কোনো ডিজিজের সাথে তার সিমটমকে ডায়াগনোসিস করা হতো এবং আলাদা করে চিকিৎসা না করে সবকে এক ধরে তার আসল প্রবলেম সলভ করার চেষ্টা করা হতো। কিরকম চিকিৎসা করা হতো না, পোটেন্সি, টেস্ট আর হচ্ছে বিপাক, এটা হচ্ছে কনসিডার করা হতো। পোটেন্সি ইন দ্য সেন্স এনার্জি, তার মধ্যে কতটা এনার্জি লেভেল কীরকম, বায়ু ক্ষীণ হয়ে আসছে, নাড়ি ক্ষীণ হয়ে আসছে কি নাড়ির গতি অতি দ্রুত হচ্ছে, ধীর নাড়ি, দ্রুত নাড়ি, মধ্য নাড়ি, এগুলো এটাই পোটেন্সি। এটা ছিল পোটেন্সি ফরম্যাট। হাতটা ধরেই কবিরাজ মশাই বুঝতে পারতেন। খাবারের আগে কোন খাবার স্বাভাবিকভাবে যা টেস্ট থাকে সেই টেস্টের কোনো বিরূপ আচরণ পাচ্ছে কিনা, কোনো পার্টিকুলার গন্ধ নিতে একদমই পাচ্ছে না। ধরো খুব সহজভাবে গর্ভাবস্থায় মহিলারা রসুনের গন্ধ নিতে পারে না। তা এটা যেরকম এর আগে সে প্রচুর হরদম রসুন খেত, কিন্তু গর্ভাবস্থায় তার মানে একটা প্যারাসাইটিক নেচার, তার শরীরের মধ্যে তার বাচ্চা আছে পেটে। সেম জিনিস ঘটবে যদি অতিরিক্ত কৃমি বা কোনো রক্তের মধ্যে কোনো প্যারাসাইট, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এদের উপস্থিতি থাকে, তাহলে সেও রসুনের গন্ধ নিতে অস্বস্তি বোধ করবে, রসুন নিতে পারবে না। তার মানে কি হলো, টেস্ট একটা ড্রাগ, যে টার্গেটেড ড্রাগ হবে, যে অ্যাকচুয়ালি ডায়েটের মধ্যে তার কি খাবার থাকবে আর কোন ধরনের হার্বস বা কোন ধরনের মানে আই মিন ফোক মেডিসিন, ফোক মেডিসিন তো নয়, মেডিসিনই, তখনকার দিনের মেডিসিনই ইউজ হবে, কোন গাছকে খাওয়ার জন্য ইউজ হবে, সেইগুলো নির্বাচন করা হতো পার্টিকুলার রুগীর এই সব জিনিসের উপরে। সেই রুগী কীরকম টেস্ট কীরকম পাচ্ছে, খাওয়ার পরে তার ডাইজেশনটা কেমন হচ্ছে, তাহলে সেই ধরনের জিনিস তাকে দেওয়া যাবে কি যাবে না। দুধ খাওয়ার পরেই যদি হয়, মানে আই মিন গ্যাস শুরু হয়ে যায়, প্রবলেম শুরু হয়ে যায়, তাহলে দুধ জাতীয় জিনিস তাকে দেওয়া যাবে কি যাবে না, বা ওর সাথে রিলেটেড করে কোন গাছ দেওয়া যাবে কোন গাছ দেওয়া যাবে না, এরকম। এটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো কফ, কফ হচ্ছে শ্লেষ্মাধিক্য ঘটা। অ্যাকচুয়ালি চোখের কোণে ধারা কাটা থেকে শুরু করে আর ঘ্যাং ঘ্যাঙে হুপিং কাশি পর্যন্ত, এগুলো সবই শ্লেষ্মার উপরে জোর দিয়ে এইসব করা হয়। অ্যাকচুয়ালি এক্সট্রিম কোল্ড, এখনও ডাক্তাররা বলেন, ডাক্তারবাবুরা স্পেশালি বলেন যে কীরকম জিনিস থেকে দূরে থাকবেন, কীরকম জিনিস থেকে সাবধান থাকবেন। সেগুলোতে বলে যে বায়ুর ক্ষেত্রে যদি হয় সেটা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস খাবেন না। বায়ু, কফ, পিত্ত সবই একসাথে যে বলা, মোটামুটি কীরকম জিনিসগুলোর উপরে কনসিডার করা উচিত, যে অ্যাকচুয়ালি ব্যালেন্সড কন্ডিশনে থাকতে গেলে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে গরম এর মধ্যে যাতায়াত করা নয়। মানে এসিতে ঢোকানো বেরোনো বারবার ধরে নিয়ম নেই। শরীর ঠান্ডা যদি লাগে তাহলে একটা কন্টিনিউয়াস ওয়ার্মে থাকুন, একটা 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 জেনারেল টেম্পারেচার বজায় রেখে থাকুন বলে। আয়ুর্বেদিকেও তাই বলা হতো। এক্সট্রিম কন্ডিশনের ধারে পাশে যেতে না বলা হতো। খাবার গরম খান, কিন্তু এমন গরম খাবেন না যেটা খাওয়ার সাথে সাথে হু করে ঘাম দেবে। এটা এখন বলা হয়, আগেও তাই বলা হতো। ওয়ার্ম খাবার খাও, স্পাইসি খাবার খাও, কিন্তু খুব গরম খেও না। তারপরে রেস্ট। এখন তো ঘুমের ওষুধ দেওয়া হয় কিছু কিছু ডিজিজকে ভালো করার জন্য, প্লেন ঘুমের ওষুধ দেওয়া হয়, দিলেই তার হরমোনাল ডিসঅর্ডার, এন্ডোক্রিনোলজির ডিসঅর্ডার আপনি আপ সেরে যায়। এও কিন্তু তাহলে মেন্টাল হেলথের সাথে বিরাটভাবে জড়িত। আগের দিনেও তাই করা হতো। প্রচুর অসুখ সারানোর জন্য আমরুল,
প্রচুর অসুখ সারানোর জন্য অশ্বগন্ধা, সর্পগন্ধা, নয়নতারা, ধুতরা, মানে যেগুলো সিডেটিভ হিসাবে ইউজ হয়, এগুলো প্রচুর ইউজ করা হতো। স্পেশালি উন্মাদ বা আধা উন্মাদ বা পার্কিনসনের প্রি পার্কিনসন কন্ডিশনে হাজির হওয়া, সেগুলোকে কন্ট্রোল করার জন্য ঘুমের উপরে একটা বিরাট বড় জোর দেওয়া হতো। পিত্ত ক্ষেত্রে তেল খেতে বারণ করা হতো। তখনকার দিনেও তাই, যে ফ্যাট, ঘি, তেল এগুলো থেকে দূরে থাকা। সৈন্ধব লবণ বা রক সল্ট খাবে, সাধারণ সামুদ্রিক লবণ মানে NaCl যেটা, সেটা থেকে দূরে থাকা। তারপরে তারপরে রোদের বেলা বা মাঝরাত্রে বা ভাত খাওয়ার পরে কোনো রকমভাবে পরিশ্রম করা চলবে না। পরিশ্রম করতে হবে, যা পরিশ্রম করা, যা কিছু ছোটোখাটো কাজ যা কিছু থাকবে একটা গুড এনভায়রনমেন্টাল কন্ডিশনে, যেটা স্ট্রেস হাজির করায় না, সেরকম কন্ডিশনে। এখানে সব উত্তরায়ণ দক্ষিণায়নের কনসেপ্টও থাকতো। দিন বড় রাত ছোট, রাত বড় দিন ছোট, তার একটা ট্রানজিশন টাইম ছিল। সেসব টাইমের মধ্যে কাজ বাজগুলো মিটিয়ে ফেলতে হবে, নিদান দেওয়া হতো আগের দিনে। এখনও তাই, এই হিসাবটাই বলে, মানে এখন আরও সায়েন্টিফিকভাবে আরও এগুলো প্রমাণ হচ্ছে। যাই হোক, এগুলো মানে এগুলো ডায়েটারি কন্ট্রোলের সাথে সাথে বিভিন্ন রকম দশা কন্ট্রোলের মানুষের নিদান, মানে ভাস বলা হতো, ভাস। জল বেশি খাওয়া, মানে আই মিন প্রয়োজনের যতটা প্রয়োজন আর কি, এটা অনেকটা বেশি পরিমাণে, কিন্তু ঠান্ডা বা গরম নয়, একটা নর্মাল কন্ডিশনে রেখে, মানে শরীর থেকে কোনো টেম্পারেচার টেনে যেন বের করতে না পারে, বা অতিরিক্ত টেম্পারেচার ঢুকে হয়তো যেন না পারে। এর কফের জন্য কিন্তু খুব জরুরি। গরম জল খেতে বললো অনেক গরম জল খেয়ে ফেললো, এটা কিন্তু উল্টে কফের পরিমাণই বাড়ায়। নর্মাল টেম্পারেচারের জল খেতে, ফ্যাটি জিনিসপত্র না খেতে, হালকা কিছু খেতে, যাতে হজম শক্তি, মানে হজম বা অন্যান্যভাবে তাকে তোড়ফোড় করার জন্য শরীর যেন এক্সেস পরিশ্রম না করে। তার মানে ঘুরপথে তাই, ঘুরপথে যদি বায়ু, মানে আই মিন দশা যখন কুপিত হয়, ত্রিদশার যখন প্রবলেম হয়, তখন শরীরকে রেস্ট দিতে হয়। এবং শুধু তাই না, খাবার উইথড্র করে নিয়ে হালকা জলের উপরে 2-3 দিন থাকলে শরীরের যেটা এক্সেস হয়েছে, সেটা যদি ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সির জন্য তো সাপ্লাই লাগবে। যদি এক্সেসের জন্য হয়, যদি হিসেব পাওয়া যায় না, সবই তো ঠিক আছে, প্রবলেম হচ্ছে, তাহলে তখন এই ধরনের জিনিস, খাবার উইথড্র করে নিয়ে প্লেন জল, এবং তারপরে শরীরকে বেশি পরিশ্রম করতে না দেওয়া, শরীর আপনি নিজেকে ঠিক করতে থাকবে। যেটা ইনফ্লুয়েঞ্জার একটা ভালো রকম, ভয় না পেয়ে চুপচাপ পড়ে থাকলেই ইনফ্লুয়েঞ্জা সেরে যায়। যাই হোক, তো মোটামুটি আয়ুর্বেদের কনসেপ্ট সম্বন্ধে আশা করি একটা ছোট ধারণা পরীক্ষায় লেখার জন্য হলেও পাওয়া গেল। তুমি কিছু সিমটম অল্প কিছু আলোচনা করা যাক। রোগীর ক্ষেত্রে যদি টেস্টের একটা হিসেব নেওয়া হচ্ছে, যদি মুখটা টক হয়ে থাকছে, জল খেলেও টক হয়ে থাকছে, বা কিছু একটা যদি রোগী যদি বলতে থাকে, তাহলে স্বাভাবিক আছে। কিন্তু কথাটা হচ্ছে, তাহলে কি প্রবলেম হয়েছে? তাহলে তার পিত্ত প্রবলেম হয়েছে, পিত্ত ইনক্রিজ করে গেছে, সমস্ত এনজাইমকে স্টিমুলেট করে দিচ্ছে। এইটা মেনলি জল, মানে শরীরের যে প্রয়োজনীয়তা, জলের প্রয়োজনীয়তা, সেটার ঘাটতি থাকছে, এবং খিদে ইরেগুলার হচ্ছে, মানে আই মিন বেশি করে খেয়ে ফেলছে কিন্তু পরিমাণ মতো জল খাচ্ছে না, পিত্ত ইনক্রিজ করে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু হবে, ধরুন বাদাম খাচ্ছে, তো 100 গ্রাম বাদাম একটানা খেয়ে ফেললো কেউ, ভালো লাগছে খেয়ে নিচ্ছে। চানাচুর খেলো, 250 গ্রাম চানাচুর খেয়ে নিল, তার প্রবলেম হবে। এবং সেই প্রবলেমটা এরকম প্রবলেম রিলেটেড টু, এটাই করলেই পিত্ত ইনক্রিজ করবে। নুনতা লাগছে, মুখ মাঝে মাঝেই নুন হয়ে উঠছে, এও পিত্ত ইনক্রিজ করছে। টাইমলি খাচ্ছে না, শারীরিক পরিশ্রম করছে না, যেটুকু পরিশ্রম করছে অড টাইমে পরিশ্রম করছে, কোনো এক জায়গাতে একটানা বসে থাকছে, মানে আসন ছাড়া শরীরের টেম্পারেচার রিলিজ হয়ে যাবে এরকম জায়গাতে চুপচাপ বসে থাকছে, বেশিক্ষণ এসিতে থাকছে, এই ধরনের জিনিসপত্রগুলো। আমি তো ডাক্তার নই, তবু আপাতত যাই হোক, তো এই ধরনের জিনিস যখন হচ্ছে, এগুলো হচ্ছে পিত্ত ইনক্রিজের লক্ষণ। আবার মুখ তেতো হয়ে যাচ্ছে, এতে কিছু
আগেরটা কি ছিল, পিত্ত স্যালাইন, মুখ যখন নোনতা হয়ে যাচ্ছে তখন কিন্তু কথা হচ্ছে যে সেই ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, আর এক জায়গায় পরিশ্রম না করা আর্থ ভূমির প্রবলেম। বিটার, মুখ যখন তেতো হয়ে যাবে তখন কি হবে, মুখ তেতো হয়ে গেলেও বায়ু আর অগ্নি কুপিত হচ্ছে, বায়ু আর অগ্নি কুপিত হলেও পিত্ত ইনক্রিজ হবে। তো পোটেন্সি, পোটেন্সি কখন ডিস্টার্ব হয়? পোটেন্সি ডিস্টার্ব হচ্ছে মেনলি মানে শরীর গরম হওয়া অথবা শরীর শীতল হয়ে পড়া। শরীর গরম হওয়া মানে খুব স্বাভাবিকভাবে কিছু অ্যাগ্রেসিভ খাবার দাবার যেগুলো আছে, অ্যাগ্রেসিভ খাবার খেয়ে অ্যাগ্রেসিভ যাই হোক, মানে যেগুলো খেলে শরীর গরম, এক কাঁড়ি মধু খেয়ে ফেললো কেউ, গাদাখানিক রসুন খেতে থাকলো, মাংস খেলো এক গাদা, রেজালা ফেজালার মতো জিনিস যদি কাঁড়িখানিক কেউ গেলে তো শরীর গরম হবেই। তো অদ্ভুত শরীর গরম হলেও সেখানে পোটেন্সি ডিস্টার্ব হয়, একে বলা হয় বীর্য ডিস্টার্ব হওয়া, পোটেন্সি ডিস্টার্ব হওয়া। উষ্ণ বীর্য, শীতল বীর্য অ্যাকচুয়ালি হচ্ছে কি শরীরের পোটেন্সি ডিস্টার্ব হয়ে যাওয়া। তারপর হচ্ছে কোল্ড, মানে শীতল হয়ে যাওয়া। শীতল হয়ে যাওয়ার জন্য কি থাকছে, শীতল হয়ে যাওয়ার জন্য মেনলি দায়ী যেটা, সেটা হচ্ছে ওই এক্সেস টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, তার মধ্যে বেশিক্ষণ থাকা। এগুলো ঠেকানোর জন্য মেনলি ডাব খাওয়া, গ্রিন ডাব, জিরা ভিজানো, এগুলো সাধারণত ডাইজেস্টিভ সিস্টেমের ডিস্টার্বের জন্যই ঘটে। তো শরীরকে ঠান্ডা, দুর্বা ঘাসের রস, শরীর ঠান্ডা করার যে সমস্ত জিনিস আছে, মেথি ভেজানো, দুর্বা ঘাসের রস, তাল মিছরি, এইসব জিনিসপত্র, এগুলো ড্রাগ হিসেবে, আজকের সংজ্ঞার ড্রাগ নয়, তখনকার সংজ্ঞার ওষুধ হিসেবে ইউজ করা যেতে পারে। এবার বিপাকে যদি প্রবলেম হয়, বিপাকে প্রবলেম হবে কি হবে, মেটাবলিজমের প্রবলেম হয়ে যাওয়া মানে বমি হবে, স্বাদ পাবে না, যা স্বাদ পাবে সেটা পিকুলিয়ার অন্যরকম স্বাদ পাবে। তো এই ক্ষেত্রে কোনো কিছু চিবালো, মুখ মিষ্টি মিষ্টি লাগলো, তার মানে বুঝতে হবে যে অলরেডি খিদের এনজাইম অনেক বেশি ক্ষরণ হচ্ছে, অথচ খাবার পাচ্ছে না, যাকে পাচ্ছে মুখের সঙ্গে সঙ্গে ভেঙে গ্লুকোজ তৈরি করার চেষ্টা করছে। তার মানে এটা একটা গরিব সিচুয়েশন, মানে টাইমে টাইমে খাবার খাওয়া হচ্ছে না, মুখ টক হয়ে যাওয়া। এক্ষেত্রে মানে এও গ্যাস্ট্রিক প্রবলেম যথেষ্ট রকম, এগুলোর জন্য ঘটে, টক হয়ে যায়, তো অনেক রকম কারণে ঘটে। তো আপাতত আয়ুর্বেদের এত কিছু কি আর পরীক্ষায় আসবে না, ঠিক আছে। মোটামুটি এরকম একটা কনসেপ্টে আয়ুর্বেদের মধ্যে। এবার সিদ্ধাতে ঢুকি, সিদ্ধা না, ইউনানিটা আগে আলোচনা হোক। তো ইউনানির কনসেপ্টটা নাকি 11শো শতাব্দীর দিকে ভারতবর্ষে আরবিয়ানদের মারফত, ক্লিয়ার করো, মানে ব্যাপারটা হচ্ছে যে আরবিয়ানদের মারফত ইউনান প্রদেশে যে চিকিৎসার ফরম্যাটটা ছিল, সেই ফরম্যাটটা ভারতে নাকি ইন্ট্রোডিউস হয়েছে। এইটা নাকি এটা 11শো শতাব্দীর দিকে, এবং এটা ভারত এখনো পর্যন্ত রিসার্চ সেন্টার, হেলথ কেয়ার তৈরি হয়েছে ইউনানির উপরে, অনেক কিছু চলছে। এখানে কিন্তু একটা বড় বিগ কোশ্চেন আছে, অন্যরকম কথাটা হচ্ছে চাইনিজরা, এটা 11শো শতাব্দীতে ভারতে আরবিয়ানদের মারফত ইন্ট্রোডিউস হওয়া একটা প্র্যাকটিস, এটা বলা হচ্ছে। চাইনিজরা অনেক আগে থেকে সেম প্র্যাকটিস করে, সেম প্র্যাকটিস তাদের মধ্যে আছে, ইউনানির যে ফরম্যাটগুলো আছে অ্যাকুপ্রেশারের মতো জিনিসের সঙ্গে, এবং তারা বলতে চায় এবং তারা বলে, স্বীকার করে যে এটা ভারত থেকে তাদের মধ্যে এসছে, এবং এটা তারা ভারতীয় চিকিৎসা হিসাবেই দেখে। কনসেপ্টটা তাহলে কি হলো, কনসেপ্টটা হলো যে 11শো শতাব্দীতে ভারতে নাকি এটা ইন্ট্রোডিউস হলো, আর তারও বহু হাজার বছর আগে, তারও বহু আগে, মানে প্রায় 1000 বছর আগে থেকে, তারও 1000 বছর আগে থেকে চাইনিজরা একই প্র্যাকটিস ভারত থেকে নিয়ে নাকি করে যাচ্ছে।
তাহলে কী করে ওটা ভারতে ইন্ট্রোডিউস হলো জানা নেই, যাই হোক সেটা ছেড়ে দাও। তো যা কনসেপ্ট, যা ইতিহাস যেটা চলছে সেটা চলছে। কোনো কোনো জায়গাতে স্বীকার করে না, আবার কেউ কেউ কোনো কোনো এরিয়া স্বীকার করে যে কোথা থেকে তারা পেয়েছে। যাই হোক, তো ম্যাসিডোনিয়া আলেকজান্ডারের আক্রমণের টাইমে ভারতবর্ষে যখন আক্রমণ করে আলেকজান্ডার, এখানে চিকিৎসা ব্যবস্থা তার সঙ্গে সঙ্গেই সেখানে গেছে। সেখানে যাওয়ার পরে সেটাই এস্টাবলিশড হয়েছে। তো সেটা যাই হোক, কমপ্লিকেটেড ম্যাটার, ছেড়ে দাও। মোটামুটি গ্রিসের ইউনান এরিয়াতে যে প্র্যাকটিসটা আছে সেটাই ইউনানি। বর্তমান দিনে এর উপরে অল্টারনেটিভ মেডিসিনে বোধহয় এটা 6 নম্বর, 4 নম্বর বা 6 নম্বর কোনো একটা জায়গায়, এরকম জায়গাতে আছে, এবং এটার উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আদার দ্যান এলোপ্যাথি আর বাদবাকি যত রকম চিকিৎসা আছে সবকেই অল্টারনেটিভ মেডিসিন হিসেবে, অল্টারনেটিভ থেরাপি হিসাবে হিসেব করা হয়। যাই হোক, ইউনানির মেন ফান্ডা কিন্তু সেই 5 এলিমেন্ট। 5 এলিমেন্টের ভিতরে এখানে বেশি জোর দেওয়া হয় মাটিকে, বাতাসকে, জলকে, আগুনকে। মানে আগুন মানে এখানে পেটের অগ্নি, খিদার অগ্নি, এনজাইমের অগ্নি, এই কনসিডার যেরকম করা হয় তেমনই ডাইরেক্ট আগুন জ্বালা, জল মাথার উপরে আর শুইয়ে রেখে, আখরোটের উপরে লোককে শুইয়ে রেখে, মানে মাথাতে আখরোট দেওয়া আছে, গোটা পিঠ টিটের উপরে গোল গোল আখরোট দেওয়া আছে যাতে এয়ার চলাচল করতে পারে। একটা রুগীকে শোয়ানো আছে, মাথার উপরে হট ওয়াটার, অল্প হট ওয়াটার ড্রপ ড্রপ করে কপালের উপরে পড়ছে, আর সেইটা চুলের ভিতর থেকে বয়ে গিয়ে নিচে একটা কলাপাতাতে স্টোর হচ্ছে, এবং পায়ের নিচে মানে কাদামাখি দেওয়া আছে, এবং তাকে রোদে রাখা আছে অথবা কোনো অন্ধকার ঘরে রাখা আছে। একটা চিকিৎসার একটা মডেল দিলাম আর কি। তো এইটাতে একটা কঠিন অসুখ, ওটা অতি কঠিন অসুখ, প্রায় মৃতপ্রায় কন্ডিশন, সেখান থেকে আর একটা কোনো হার্বস বা কোনো স্পেশাল লতা পাতা কোনো একটা কিছু বেটে সেটা হয়তো তার মুখে দেওয়া, মানে খেতে দেওয়া আছে, বা কোনো প্রলেপ দেওয়া আছে, বা কোনো ক্ষতস্থানে প্রলেপ দেওয়া আছে, এই ব্যান্ডেজ করা আছে, এরকম একটা সিচুয়েশানে রুগীকে চিকিৎসা করা হচ্ছে, এবং রুগী আস্তে আস্তে সাড়া দিচ্ছে এবং রুগী সুস্থ হয়ে উঠছে। এটা কি হয়েছিল সে তো চিকিৎসার মানে বর্তমান দিনে যাঞ্চ করার ব্যাপার। লিটারেচার বলছে এই ধরনের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ক্ষত, সেটা বিষিয়ে যাওয়া, শরীরে টক্সিনে ভর্তি হয়ে যাওয়া, কোনো বিষাক্ত কিছু ইনহেল করে ফেলা, এইরকম রুগীকে এইরকম একটা অদ্ভুত ফরম্যাটে একদম সুস্থ করে ফেলা, এইটা বিভিন্ন লিটারেচার ঘাঁটলে এসব দেখা যাবে, যেগুলোর এক্সপ্লেনেশন তেমন বেশি না পাওয়ার জন্য একে অল্টারনেটিভ মেডিসিনের বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা হিসাবে চিহ্নিত করা আছে। তো যাই হোক, এরও কিছু সিমটম মানুষের বা মানে হিউম্যান বডির স্পেশাল কিছু অবস্থাকে কনসিডার করার জন্য কিছু সিমটম দেখা হচ্ছে, মানে পার্টিকুলারলি কোন ডিজিজটা এসছে, কোন এজেন্টের জন্য হোস্ট এইভাবে আচরণ করছে। এটার থেকে বড় ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে হোস্টের আচরণ ঠিক কীরকম হচ্ছে, তার রেসপন্স কেমন হচ্ছে, তার উপর তার চিকিৎসা হবে। এজেন্টকে কিসের জন্য সে রোগাক্রান্ত হলো অত বেশি ইম্পর্টেন্ট নয় কথাটা, রোগাক্রান্ত লোকের সিমটম হচ্ছে ইম্পর্টেন্ট। কীরকম বমি করলো, হচ্ছে কালো রঙের বমি করলো, তার মানে হচ্ছে মানে ঠান্ডা এবং শুষ্ক ঠান্ডার জন্য তার পিত্ত কুপিত হয়েছে, যার জন্য শুষ্ক ঠান্ডা মানে হচ্ছে ভেজা ঠান্ডা হয়, যদি কুলার থেকে যদি ঠান্ডাটা আসে তাহলে যে ঠান্ডাটা হবে সেটা ভেজা ঠান্ডা, বৃষ্টি ভিজে ঠান্ডা লাগা। আবার শীতকালে প্রচণ্ড হাড় কাঁপানো শীতে ফাঁকা জায়গাতে শেল্টার না পাওয়ার জন্য যে ঠান্ডাটা, সেটা হচ্ছে শুষ্ক ঠান্ডা। সেটার জন্য কি হচ্ছে, পিত্ত কুপিত হচ্ছে, পিত্ত কুপিত হওয়ার পরে কালো রঙের পিত্ত বমি হয়ে যাচ্ছে। আবার যদি বমি করলো হলুদ রঙের বমি করে ফেললো, তাহলে বুঝতে হবে যে ওয়েদার প্রচণ্ড রকম গরম এবং শুকনো,
মরুভূমির সাইডের একটা পোর্শন, কিংবা একটা প্রচণ্ড রোদের টাইমে কোনো দ্রুতগামী যানে চেপে পিছনে সামনে চেপে যাতায়াত করেছে, কিংবা একটা ভারী রকমের খাবার খেয়েছে কিন্তু ঠিকমতো জল খায়নি, এবং ড্রাই কন্ডিশনে থেকেছে, ঠিক এই রকম একটা ব্যাপার আর কি। তারপরে তাহলে এইসব সিমটমগুলোর উপরে ডিপেন্ড করে টার্গেট করা হয় যে কোন অর্গানের ডিস্টার্ব হচ্ছে, লিভারের প্রবলেম নাকি ডার্মাটোলজির প্রবলেম, নাকি চোখের প্রবলেম, কানের প্রবলেম, এই যে বা শ্বাসের প্রবলেম, এগুলোকে ডিটেক্ট হয়। তার মানে অ্যাকচুয়ালি কোন ওয়েদারেও এনভায়রনমেন্টাল কন্ডিশনে 5 এলিমেন্টের ডিস্টার্বের জন্য যে ভ্যারিয়েশনগুলো আসে এবং তার জন্য যে রোগের উৎপত্তি হয় সেগুলোকে ডিটেক্ট করা হয়। ডিটেক্ট করে ওষুধ নির্বাচন করা হয়, গাছ নির্বাচন করা হয়। কোন অল্টিটিউডে রোগী থাকছে, কি ধরনের খাবার খাচ্ছে, মানে আমিষ নিরামিষ, কীরকম আমিষ কীরকম নিরামিষ, জল কেমন খায়, ঘুমায় কেমন, পরিশ্রম কীরকম করে, তারপরে মানসিক স্থিতি কেমন আছে, সাংসারিক স্থিতি কেমন আছে, এই সমস্ত জিনিসকে। আর এই জিনিসগুলোই হচ্ছে প্রায় 6টা আছে। 6টা হচ্ছে মানুষের শরীর কিভাবে ভালো থাকবে তার জন্য 6টা এসেন্সিয়াল পয়েন্ট হচ্ছে যেগুলো বললাম, এইগুলো। তো এইগুলো হচ্ছে যদি ঠিক থাকে তাহলে তার রোগীর ডিজিজ হওয়ার প্রবণতাই কম। কঠিন থেকে কঠিনতর ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করেও তাকে কাবু করতে পারবে না যদি সে তার অল্টিটিউড যে জায়গাটাতে থাকে তার বাতাসের চাপ। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। লোক মানে কেউ তার মরে বেঁচে উঠে এই গল্পটা বলেনি, তবে এটা মোটামুটি এটা কনসিডার করা হচ্ছে যে একটা লোক যখন মারা পড়ে, যখন তার শ্বাস বায়ু বেরোয়, তার কনসেপ্টটা কি থাকে না, কনসেপ্টটা থাকে তার শরীর বা তার শারীরিক কন্ডিশন, পারিপার্শ্বিক যে স্বাভাবিক বায়ু চাপ যেটা আমরা মধ্যে দিয়ে হাঁটছি। অ্যাকচুয়ালি আমরা জলের মতো বায়ু সমুদ্রে আছি এবং তার ভিতর থেকে হাঁটছি। মাছ যেরকম সমুদ্রের ভিতরে জলের ভিতরে সাঁতার কাটে, আমরাও সেরকম বায়ু সমুদ্রে আছি। এখন কোশ্চেন হচ্ছে যে শরীর যদি সেই প্রেসারটাকে নিতে না পারে, যদি মাছ একটা রুই মাছের মতো মাছ যদি 2 কিলোমিটার জলের স্তম্ভের চাপের নিচে তো থাকতে পারবে না, মারা পড়বে সঙ্গে সঙ্গে। তেমনই একটা মানে জলের চাপ সহ্য করাটা তার ক্ষমতা থাকা উচিত। সেরকমই একটা মৃতপ্রায় লোক বা মৃত্যু পথযাত্রী লোকের বাইরের বায়ু চাপকে মেনটেন করার ক্ষমতা থাকে না, তখন হাঁ করে বা হুড়মুড়িয়ে তার মধ্যে বাইরের বাতাস চেপে ঢুকতে থাকে, শেষ প্রয়োজনের অতিরিক্ত বাতাস তার মধ্যে পৌঁছায় এবং পেট ফুলে ওঠে। তারপরে ওই শ্বাসকষ্টজনিত মৃত্যুর একটা জাস্ট একটা থিওরি টাইপের একটা লোকজনের মতো একটা মুখে মুখে আছে। যাই হোক, এর সাইন্টিফিক ভিত্তি আমার জানা নেই। তো অ্যাটমসফেরিক প্রেসার একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। একটা অসুস্থ লোকের ক্ষেত্রে একটা শিরশিরে বাতাস ছাদের উপরে হাঁটলে যতটা ভয়ঙ্কর লাগে, যতটা কাঁপুনি লাগে, তার একটা সুস্থ লোকের ক্ষেত্রে খালি গায়ে ততটা কিছুই মনে হয় না। একই তো লোক, কি এমন প্রবলেম হলো? অ্যাকচুয়ালি তাই, যে অ্যাটমসফেরিক এয়ার এনভায়রনমেন্ট ডিজিজের সাথে এরমই অদ্ভুতভাবে রিলেটেড। যাই হোক, পরিশ্রম করা, এই জিমে গিয়ে পরিশ্রম করা একরকম পরিশ্রম, মাঠে কোদাল খাটানো একরকম পরিশ্রম, অন্যান্য ধরনের কাজ করা আরেক ধরনের পরিশ্রম। অ্যাকচুয়ালি এই পরিশ্রমের উপর ডিপেন্ড করে বিভিন্ন ডিজিজ রিলেটেড থাকে। কোন ডিজিজ কার হবে কি হবে না, কী ধরনের পরিশ্রম করে এবং কীরকম রেস্ট নেয় তার উপর ডিপেন্ড করে হয়। এগুলো সব নিদানের ভিতরে কি। যাই হোক, এগুলো ইউনানির একটা মানে বিশেষ পার্ট আর কি। তো যাই হোক, এইসব 5 এলিমেন্ট, 3 এলিমেন্ট, দশা, এগুলোর উপর ডিপেন্ড করেই চিকিৎসা চলে। তো ভিজা ঠান্ডা, গরম ঠান্ডা, তো ভিজা ঠান্ডা, শুষ্ক ঠান্ডা, গরম ঠান্ডা, হালকা ঠান্ডা, নাতিশীতোষ্ণ ঠান্ডা, এইরকম বিভিন্ন রকম জিনিস তখনকার দিনে যা যা প্যারামিটার ছিল, এইসব প্যারামিটারের উপর ডিপেন্ড করে ড্রাগকে নির্বাচন করা হতো এবং ড্রাগ নির্বাচন করার পরে ইউনানি সিস্টেমে তা রোগীর চিকিৎসা হতো এবং রোগীকে সুস্থ করা হতো। তো কি হচ্ছে না, এই পোটেন্সি বা এই
ব্যক্তি সত্তা, স্পিরিচুয়াল হোক আর মেন্টাল হোক, এটা রিলেটেড কীরকমভাবে রিলেটেড না, এটা যদি ঠিক থাকে তাহলে একটা লোক খাবার খেয়ে যতটা খাবার খায় সেখান থেকে যতটা এনার্জি কালেক্ট করার জায়গা থাকে ততটা এনার্জি কালেক্ট করতে পারে। আদারওয়াইজ বেশিরভাগ এনার্জিটা তার লস হয়ে যায়। এটা আবার ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে, তবে এটা কিন্তু একটা বেসিক রুলসের ভিতরে, ইউনানির বেসিক রুলসের মধ্যে পড়ে। তো যে বা যারা রুগী তাদের মানসিক স্থিতি সুস্থ করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে এদের ক্ষেত্রে মানে ইউনানির ক্ষেত্রে আবার শক্তির বেশ কিছু ভাগ করা আছে। কীরকম না, 3 রকম শক্তির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক ন্যাচারাল পাওয়ার। ন্যাচারাল পাওয়ারে যদি কোনো ডিস্টার্ব আসে, তার মানে লিভারগত ফাংশনের কোনো প্রবলেম, এটা ধরে নেওয়া হচ্ছে। যে খাবার খাচ্ছে সে খাবারের অনুযায়ী যা এনার্জি পাওয়ার কথা সেই লোকটার মধ্যে যদি সেই পাওয়ারটা না আসে, তাহলে বুঝতে হবে তার মেটাবলিজমের কিছু প্রবলেম হচ্ছে। এবং এই জন্য মেন ফাংশনের দায়ী হচ্ছে যকৃৎকে টার্গেট করে এদের ড্রাগ নির্বাচন হয়। মানে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, যে ফুড যা ক্যারি করা উচিত ছিল সেটা দিতে পারছে না, বেশিরভাগই অ্যাবজর্ব হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। তো এটা একটা ন্যাচারাল পাওয়ারের ডিস্টার্ব। সেকেন্ড হচ্ছে মেন্টাল পাওয়ার, সাইকিক পাওয়ার। এটা ব্রেনগত, মানে এটা আছে এন্ডোক্রোনোলজি একটা ব্যাপার, পিউটারি বা অন্য কোনো গ্ল্যান্ডের মনিটরিংয়ের কোনো ডিস্টার্ব হচ্ছে, যেরকম ধরা যাবে সেরকমই, মানে এই মেডিকেল সায়েন্সে তেমনই লোকটার নার্ভাস সিস্টেমের কিছু ডিস্টার্ব এটাকে দায়ী করা হবে। তার মানে মেনলি এটা হচ্ছে মানসিক অশান্তি, টেনশান, বিভিন্ন রকম রেসপন্স, লায়াবিলিটি, এইগুলোর উপর ডিপেন্ড করে তার একটা যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির ঘাটতি অথবা অথবা অ্যাগ্রেসিভনেস বা এস্টিমেশনের ভুল, এইখানে পাওয়ারের এই শক্তিগত প্রবলেমে কিছু ভুল ডিসিশান, ভুল শারীরিক কন্ডিশান, এটাকে দায়ী করা হচ্ছে। সাইকিক পাওয়ার, ন্যাচারাল পাওয়ার, সাইকিক পাওয়ার, আর একটা হচ্ছে ভাইটাল পাওয়ার। ভাইটাল পাওয়ারটা হচ্ছে এবার এটাও ইচ্ছা শক্তির সাথে রিলেটেড, কিন্তু এটা হচ্ছে সেল মাসের ভিতরে রান করে, এটাকে ধরে নেওয়া হয়। এবং এটাকে এটা এটা ছাতিতে আছে, এই শক্তিটা আই মিন হার্টে লুকিয়ে আছে, এরকম একটা মানে এর রিলেটেড টু ডিজিজ যেগুলো থাকছে সেগুলো রক্তবাহ, হার্ট ডিজিজ, হার্ট ফাংশনিং ম্যাল ফাংশনিং করা, এগুলোর সাথে রিলেটেড ধরে নেওয়া হচ্ছে। তো এইরকমই বিভিন্ন রকম বেসিক ডিফারেন্স যেগুলো থাকে সেগুলো রিলেটেড, বেসিক ডিফারেন্স বলা যাবে না, ডিফারেন্স আছে অ্যাকচুয়ালি, বেসিক্যালি এগুলো সবই কম বেশি ভীষণ রকম আয়ুর্বেদের সাথে রিলেটেড। তো কিছু কিছু যে পার্থক্য এদের নির্বাচন করা এবং তার ড্রাগ নির্বাচন করা, চিকিৎসা পদ্ধতি, এগুলো হচ্ছে তাদের মধ্যে। তার যেরকম কফ, পিত্ত, বায়ু, ত্রিদশার সঙ্গে পঞ্চভূতের একটা রিলেশন তৈরি করা, ইও 5 এলিমেন্টেরই গল্প, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন পাওয়ারকে ভাগ করে নিয়ে কোন অর্গানে প্রবলেম হচ্ছে বলে হিসেব করে নিয়ে তার একটা ড্রাগ নির্বাচন করার টেন্ডেন্সি থাকছে। যদিও আগেরটা মোর অথেন্টিক, কিন্তু অসুখ সারানোর ক্ষেত্রে অথেন্টিসিটির পরের কথা, রুগী সুস্থ হওয়াটাই ইম্পর্টেন্ট কথা। যাই হোক, ওই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নাড়ি নির্বাচন করা। কবিরাজ বা আগের দিনে ডাক্তাররা হাতটা ধরে নিয়েই তার শরীরের যাবতীয় অসুখের একটা মোটামুটি একটা স্কেচ অনুধাবন করতে পারতেন। নাড়ি, পেচ্ছাপ পায়খানার গতি, প্রভাব, মানে গতি, কালার, টাইম, মানে বায়োলজিক্যাল ক্লকের হিসেব পাওয়া, বিভিন্ন রকমভাবে। তাহলে এর ডিপেন্ডেন্সি থাকছে মেনলি ডায়াগনোসিস, রোগীর ডায়াগনোসিস হতো ওই নাড়ি ধরাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, তার সাথে পেচ্ছাপ পায়খানা, এটার সাথে ইনভেস্টিগেশনটা এইরকমভাবে চলতো আর কি।
পালস ধরার সাথে প্যালপিটেশন হচ্ছে কিনা, ধড়ফড় করছে কিনা, থেমে থেমে হচ্ছে কিনা, ধীর গতিতে হচ্ছে কিনা, ব্যালেন্সে আছে কিনা, যে ছন্দটা আছে খানিকক্ষণ ঠিকঠাক চললো আবার গন্ডগোল হয়ে গেল, এই যে ব্যাপারগুলো ইসিজি যে ফরম্যাটটাতে মোটামুটি দেখে একটা প্রাইমারি যেরকম হিসেব পাওয়া যায়, এই নাড়ি ধরাটাও সেরকম ইসিজি ফরম্যাট একটা আর কি, অভিজ্ঞ ইসিজি ফরম্যাট লোকজনের হাত ধরে। তো এরপরে বিভিন্ন রকমভাবে ফিজিক্যাল এক্সামিনেশন রোগীকে দেখে আরও অন্যান্য যেরকম এক্সামিনেশন করার থাকতো, তো সেগুলো আজকের দিনেও যেরকম সেগুলোই, কিন্তু তার ভিতরেও পেচ্ছাপ টেস্ট বা ইউরিন টেস্টে তো সেরকম কোনো মডেল ছিল না। তো কীরকম মডেল ছিল? মডেল ছিল যে কোনো পার্স জমা হচ্ছে কিনা, মানে পেচ্ছাপ ধরে রাখার পর থিতিয়ে পড়ার পরে, এরকম সহজ আজকের দিনেও তাই করা হয়। টিসিডিসিএসআর মাপার আগে এরকম পেচ্ছাপ ধরে রাখার পরে দেখা যায় যদি নিচে কিছু সাদা গুঁড়া জমতে থাকে, তার মানে বুঝতে হবে যে শরীরের ভিতর লড়াই হচ্ছে, শ্বেতকণিকাগুলো মারা পড়ছে এবং সেগুলো কিডনি দিয়ে বাইরে বেরোচ্ছে। তখনই বোঝা যাবে যে ইএসআর বেশি হচ্ছে, আর তার মানে শরীরে একটা ইনফেকশান চলছে এবং সেটা লড়াই চলছে, অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে সারানো হয়। পেচ্ছাপে দুর্গন্ধ হচ্ছে কিনা, দুর্গন্ধটা আবার একটা ক্যারাস্টারিস্টিক অর্ডার তৈরি হচ্ছে কিনা, পার্টিকুলার কিছু কিছু গন্ধ কিছু কিছু রোগের জন্য দায়ী, সেগুলো হচ্ছে, মানে অতিরিক্ত প্রোটিন ভাঙছে, খালি পেটে থাকছে বেশিরভাগ সময়, পেচ্ছাপে গন্ধ হবে, ঘামে গন্ধ হবে। তার মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি, তার শরীরে গ্লাইকোজেন, মাসল এগুলো ভাঙছে, এগুলো ভেঙে শরীরকে এনার্জি দিতে হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই লোকের কোন পাওয়ারের অভাব? এই লোকের পরিষ্কারভাবে সাইকিক পাওয়ারের প্রবলেম। সাইকিক পাওয়ারের প্রবলেম কী জন্য? না টাইম মতো খাচ্ছে না, রাত জাগছে, খাওয়ার দাওয়ারে অনীহা থাকছে, তার জন্য স্টোর ফুডগুলো ভাঙছে, এই তো স্বাভাবিক হিসেব পাওয়া যাচ্ছে। তো এই এই সাইকিক পাওয়ার এই প্রবলেমগুলো থেকে কিন্তু অনেক বড় বড় ক্রনিক ডিজিজ হাজির হয়ে যায়। যাই হোক, তো এইরকমই। তারপর ধরো পায়খানার ক্ষেত্রে ও ডাক্তারি করতে হবে না, ডাক্তারি করার ইচ্ছা নেই। মোটামুটি ইউনানির ক্ষেত্রে এই তিনটে জিনিসের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, ইউনানির মেন গুরুত্বগুলো কোথায় কোথায় দেওয়া হয়? ইউনানি সিস্টেমের ক্ষেত্রে মেন গুরুত্বগুলো দেওয়া হয় কিসে কিসে? না, পেটের গণ্ডগোল, মাথার গণ্ডগোল, গার্হস্থ্য জীবনযাপনের গণ্ডগোল, মহিলাদের ক্ষেত্রে মহিলা রোগের গণ্ডগোল, আর নার্ভের গণ্ডগোল, এইগুলো, আর চামড়া ডার্মাটোলজির গণ্ডগোল। তো এইগুলোর উপরে বিশেষ স্টাডি করে এগুলোর পুঙ্খানুপুঙ্খানু অনুধাবন করা আছে এবং এই ডিজিজের চার্টের ভিতরে কোনো রকম মিললেই তাকে সেইভাবে চিকিৎসা করার নিদান দেওয়া আছে। তো মোটামুটি এই গেল। তারপরটা কি, সিদ্ধার কথা হচ্ছিল। সিদ্ধার ন্যাশনাল ইনস্টিটিউশন আছে সিদ্ধার উপরে, সবারই আছে, যেরকম হোমিওপ্যাথিক মেডিসিনের ইনস্টিটিউশন আছে, আয়ুর্বেদিক মেডিসিনের ইনস্টিটিউশন আছে, ইউনানি ইনস্টিটিউশন আছে, সিদ্ধারও সেরকম ইনস্টিটিউশন আছে। এর মূল বক্তব্য হচ্ছে খাবার সবসময়ের জন্য মেডিসিন, আর মেডিসিনও সবসময়ের জন্য একটা খাবার। কথা হচ্ছে যে খুব সহজ কথা যে বডি হচ্ছে সতত পরিবর্তনশীল, নিজে রিকভারি নিতে পারে একটা সিস্টেম, একটা অটোমেটেড সিস্টেম, যেখানে যার ক্ষয় টয় হলো সেটা সে নিজে রিকভার করতে পারে। খুব সহজ কথা, রিকভার কোত্থেকে করবে? রিকভার খাবার থেকেই করবে। আমরা যে ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, ডাল খাচ্ছি, আমরা বেঁচে থাকার জন্য খাচ্ছি। তো এটা যদি মেডিসিন না হতো তাহলে আমাদের আলাদা করে কোনো মেডিসিন নিতে হতো। ডিজিজ হলে আমরা আরও কিছু জিনিস খাই, কিন্তু ডিজিজ যতক্ষণ হচ্ছে না তার মানে কি সেটার প্রয়োজন পড়ছে না? তার মানে সেই যেটা আলাদা করে খাই সেটা কোথাও না কোথাও আমাদের শরীরের ভিতরে ঢুকছে বলেই সবসময় আমরা ডিজিজে নেই। নাহলে তো আমরা এভরি টাইম ডিজিজেই থাকতে হতো। যদি খাবার একটা আলাদা পার্ট হতো, মেডিসিন যদি আলাদা একটা পার্ট হতো, তাহলে একটা লোক অসুখ হলো, মেডিসিন নিল। অসুখ যখন নেই, তার মানে মেডিসিন নিয়ে রেখেছে বলে অসুখটা নেই ধরে ধরতে হবে, তা নাহলে তার অসুখটা সবসময়ের জন্য পারসিস্ট করতো। তাহলে সেইটাই হচ্ছে মূল কথা, যে খাবার একটা ওষুধ, এবং ওষুধ কখনোই খাবারের বাইরের জিনিস নয়, এবং সেটা সেভাবেই। তাহলে কি আর অ্যান্টিবায়োটিক খাবারের মতো খাবে? তাহলে তো সঙ্গে সঙ্গে মারা পড়বে। বিষের কোনো ক্ষমতাই নেই অ্যান্টিবায়োটিক যত তাড়াতাড়ি লোককে মারতে পারে। ওর বডির প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকই অনেকটা বেশি পরিমাণে খাইয়ে দিলেই লোক সঙ্গে সঙ্গে মরে যাবে। যাই হোক,
সেটা নয়, এটাতে অ্যান্টিবায়োটিকের কনসেপ্টও নয়। অ্যান্টিবায়োটিক অবটেন ফ্রম ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, অ্যালগি, বিভিন্ন জায়গা থেকে আরও ক্লোন করে ট্রানজেনিক ফরম্যাট তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে তৈরি করা হয়। যাই হোক, তো সেটা নিয়ে কথা না, কথা হচ্ছে যে সিদ্ধার মেন কথা হচ্ছে এইটা। আর এটা একই রকমভাবে বডি, তারপরে মানে শরীরের সাথে মন, মনের সাথে আধ্যাত্ম, আধ্যাত্মর সাথে শরীরের যে স্বাভাবিক ছন্দ, প্রতিটি আলাদা আলাদা, প্রতিটি লোকের আলাদা আলাদা একটা ছন্দ আছে। এই ছন্দ ডিসব্যালেন্স ঘটে গেলে তার মধ্যে বিভিন্ন অসুখ ক্রিয়েট করবে। তাকে আবার নিজের লাইফস্টাইলে নিজের ছন্দে ফিরিয়ে দিলেই অসুখ আপনি আপ সেরে যাবে। সিদ্ধার মূল বক্তব্য হচ্ছে এইগুলো। তো ড্রাগ নির্বাচন করা মানে অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, হার্বাল প্রোডাক্ট যেরকম হোমিওপ্যাথিতে নির্বাচন হয়, আয়ুর্বেদে যেরকম নির্বাচন হয়, সেরকমই এর ক্ষেত্রেও নির্বাচন করা হয়। মানে এর কিছু ডায়াগনোসিস করার জন্য এর কিছু প্রসিডিওর আছে। এরও সেরকমই প্রসিডিওর আছে। সেটা হচ্ছে যে চোখের পাতা, চোখের মানে চোখের পাতার ভিতরের কালার, চামড়ার কালার, কথা বলার সময় জিভের মুভমেন্ট, কণ্ঠস্বরের জোর, তালুর জোর, উচ্চারণগতভাবে উচ্চারণগতভাবে তার প্র্যাকটিস, কেউ কথা বলতে বলতে বারবার জিভ বের করছে। তাকে হোমিওপ্যাথির ক্ষেত্রে তার জ্বর হোক, পেট খারাপ হোক, কিডনি প্রবলেম হোক, লিভার প্রবলেম হোক, তাকে কোবরা ইউজ করে ডাক্তারমশাইরা। কোবরা মানে একদম বিষাক্ত কোবরার বিষ থেকে ওষুধটা তৈরি হয়। এবং তাদের দেখা হয় যে জিভ বের করা রুগী কথা বলতে বলতে ঠোঁট শুকিয়ে যায়, হঠাৎ করে জিভটা বের করে ঠোঁটটা বুলিয়ে নেয়। তো এই তাদের ঘন ঘন একটা ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর অ্যাকচুয়ালি এটা ভেঙে হিসাব করে দেখলে কি ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা হাইপার টেনশনে ভুগছে, একটা সবসময় একটা অ্যাংজাইটিতে ভুগছে, একটা সবসময় একটা ক্রাইসিসে ভুগছে। এইসবের কারণে কি ঠোঁট শুকায়, হঠাৎ করে জিভ বের করে একটা রেমেডি পাওয়ার চেষ্টা, এখন একটা তড়বড়ে ভাব, একটা হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা এই তাহলে এই করে নেবো, এরকম একটা ভাব সবসময়ের জন্য, কিন্তু আদৌ বেশি করে উঠতে পারে না, আরও প্রেশার বাড়তে থাকে। এই রোগীগুলোর ক্ষেত্রে কি হবে না, কিছু এটা চূড়ান্ত আনস্টেবল কন্ডিশনে রান করে, তখন এটা এই কোবরার বিষের একটা ওষুধ ইউজ করা হয়, দিলে তার অনেক রকম প্রবলেম যেগুলো আছে সেগুলো সব সেরে যায়। স্পিচের যে প্রবলেম, এক্ষেত্রে কোবরার বিষ ইউজ করে কিনা জানি না, পরের কথা, কিন্তু স্পিচের প্রবলেমটা একটা উদাহরণ দিলাম, যেটা কথা বলতে বলতে তদলামা, জড়িয়ে যাওয়া, নার্ভাস সিস্টেমে হুড়মুড়িয়ে একটা কিছু প্রবলেম হওয়ার জন্য ভালো আছে ভালো, যেই কিছু লোকের সামনে কোনো কিছু এক্সপ্লেন করতে হলো অমনি কথা জড়িয়ে যেতে থাকলো, কিংবা খুব সত্যবাদী ছেলে, কোনো মিথ্যা কথা তাকে দিয়ে বলানো হচ্ছে, অমনি কথা জড়িয়ে যেতে থাকলো। এই যে ঘটনাগুলো থাকছে, এই সব জিনিসকে কনসিডার করা যায়। চোখের কালার, চোখ কত দূরে মানে ক্লিয়ার ভিশন কতটা আছে, ভিশন কতটা নেই, চোখ তাকিয়ে ঘুমায় না, চোখ মানে আধা তাকিয়ে ঘুমায় না ফুল বন্ধ করে ঘুমায়, এই সব জিনিস। তারপর পায়খানার কালার, গন্ধ, পায়খানার ডিউরেশান, পেচ্ছাপের একই রকম সিচুয়েশান, এরকমই আর কি। এইসব জিনিসপত্র এদের ডায়াগনোসিস মেথোডোলজির ভিতরে আছে। যাই হোক, কনসেপ্টটা কীরকম আছে না, কনসেপ্টটা হচ্ছে সিদ্ধার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে হচ্ছে মন্ত্র পড়ে রুগীকে ঝাড়ফুঁক করে রুগীকে সারিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি করে দেব মন্ত্র দ্বারা বা স্বপ্ন প্রদত্ত ওষুধ, স্বপ্ন প্রদত্ত মন্ত্র দ্বারা রুগীকে সারিয়ে দেওয়া। যেসব গল্প টল্পগুলো, মানে গল্প নয় ঠিক, ওরকম মার্কেটে চলছে প্রচুর, স্যাডো ইকোনমি একদম আমাদের ওটা। যাই হোক, এটা একটা কনসেপ্ট। আলাদা একটা কনসেপ্ট হচ্ছে, আলাদা কনসেপ্ট হচ্ছে কি না, সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথড হচ্ছে কখনো পায়ে জোঁক বসিয়ে দিয়ে রক্ত টেনে সারানো, কেটে বাদ দিয়ে দেওয়া, ছুঁচ ফোটানো, এগুলো হচ্ছে সিদ্ধার কিছু ডিজিজের কন্ট্রোল করার কিছু, আইডেন্টিফাই করা এবং কন্ট্রোল করার কিছু মেথড। তো সিদ্ধা মেডিসিনের কিছু ভাগ আছে, প্রকারভেদ আছে। সেটা হচ্ছে কি না,
কুণ্ডলিনী জাগ্রত করা, কমপ্লিটলি প্রাচীন আয়ুর্বেদিক ফরম্যাটের মুনি ঋষিদের একটা আবিষ্কার হোক বা তাদের দিয়ে যাওয়া একটা পদ্ধতি হোক, সেখানে স্পিরিচুয়াল পাওয়ারকে অনেক শক্তিশালী করা এবং নিজের নাড়ি, নিজের যে সিস্টেম আছে সেই সিস্টেমকে নিজে নিয়ন্ত্রণ করা, নিজেই নিজের বসে রক্তবাবের মধ্যে রক্ত কীভাবে ছুটছে সেটাকে ফিল করতে পারা, খুব সহজ কথা। আমরা কান পাতলে কোনো একটা লোক অনেক দূরে হেঁটে গেলেও মাটিতে তার ভাইব্রেশনের শব্দ পাই, তো খুব সহজ কথা। তো তা হার্টটা, আমার হার্টে অন্য কোনো লোক কান রাখলো সঙ্গে সঙ্গে সে সব বুঝতে পারছে, তাহলে যার বডিতে হার্টটা আছে সে তার বুঝতে অসুবিধা কোথায়? কোশ্চেন হচ্ছে, সে যদি বুঝতে পারতো তার মধ্যে কি ঘটছে, কি রান হচ্ছে, তাহলে সে নিজেই নিজের অসুখ সারানোর ক্ষমতা পেত। এক্স্যাক্টলি এখানে কুণ্ডলিনী জাগ্রত করা যে যোগটা করা, তো এক্ষেত্রে তাই করা হয় যে বিভিন্ন চক্র যেগুলো আছে আমাদের, ব্রহ্মচক্র থেকে মূলাধার চক্র পর্যন্ত, এই চক্রগুলোকে একটা একটা করে জাগ্রত করতে পারলে সেন্ট হওয়া যাবে একদম, আধ্যাত্মিক ক্ষমতা পরিপূর্ণ থাকবে, তখন ডিজিজ তাকে ছুঁতেও পারবে না। তো ওইখানে একটা ভালো ইন্টারেস্টিং একটা জিনিস বলি যে কাস্টিজম, বিভিন্ন রকম কাস্ট, লোয়ার কাস্ট, আপার কাস্ট, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই যে জিনিসগুলো থাকছে, এই কাস্টিজমের মেন ফরম্যাট কিন্তু তাই যেরকম কুণ্ডলিনী জাগ্রত হবে সে সেই রকম আচরণের মধ্যে, কুণ্ডলিনী খুললো মানে পাশবিক থেকে মানবিক আচরণে হাজির হলো। বর্তমান দিনে একটাও কুণ্ডলিনী খোলার, একটাও না, কুণ্ডলিনী খোলার লোক আর কোথায় আছে? তার মানে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ হও আর হরিজন হও, অ্যাকচুয়ালি কিন্তু পাশবিক আচরণে লিপ্ত, এবং তার জন্য এটা কখনোই উচ্চ বর্ণের তকমা পাওয়াটা উচিত না। যার কুণ্ডলিনী জাগ্রত হয় না বা হয়নি সে শূদ্রই বটে। তো যাই হোক, সেটা ছাড়ো। তো কুণ্ডলিনী যোগা একটা ফরম্যাট। এবারে সিদ্ধার কিছু নিজস্ব চিকিৎসা পদ্ধতি আছে, সেই সমস্ত পদ্ধতির উপরে ডিপেন্ড করে কমপ্লিট ডিফারেন্ট মেথড আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে রাখে সিদ্ধা মেডিসিন, মানে সিদ্ধা এডুকেশনটাকে সিদ্ধা মেডিসিন বলা হয়। তো না, ঘুম পাচ্ছে, আর করা যাবে না। তাহলে কী হলো, আমরা আয়ুর্বেদ, সিদ্ধা আর ইউনানি সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আর এখন আর হবে না। গুড নাইট, 2টা বেজে গেছে।